জায়েদ ভাই, ফ্লোর ইজ ইয়োর্স, প্লিজ। জি। তো ধন্যবাদ। উনি একটা বলেছেন যে আমরা জানতে চাইছিলাম ওনার কাছ থেকে সৃষ্টির সংজ্ঞাটা কি। উনি বলছেন যে সৃষ্টির সংজ্ঞা সম্বন্ধে আমরা কোনো অবগত নই। তাহলে এই বিষয়টি মানে দায়ভার, অর্থাৎ হলো যারা আমরা যে বলছি সৃষ্টির সংজ্ঞায়নটা, এটা আমাদের উপর বর্তায় যে আমরা এক্সপ্লেন করি আর কি। তো এখন তো উনি যেহেতু বিজ্ঞান মনস্ক, তো আমরা অবশ্যই বিজ্ঞান কি সৃষ্টি সম্বন্ধে ওদের তো একটা বিজ্ঞানের একটা ডেফিনেশন আছে। তো উনি ন্যূনতম হলেও সেই ডেফিনেশনটা দিতে সক্ষম হবেন, আমি আশা করছি উনি সেই বিজ্ঞান কোন সৃষ্টি বিষয়ক সংজ্ঞা নিয়ে কাজ করে না, বিজ্ঞানের কোন সৃষ্টি বিষয়ক কিছু নাই। তাহলে বিজ্ঞানের কাজটা কি? বিজ্ঞানের কাজ হচ্ছে কোনো বিষয় যে এখানে অস্তিত্ব দেখতে পাচ্ছি সে বিষয়টা কিভাবে সম্ভব এবং তার পিছনে কজ কি, মূল উৎস কি, সেটাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই জায়গাটা পৌঁছানো, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। তা আমার আমার যেটা কোশ্চেন হলো আপনার প্রতি, যে আমরা যে অস্তিত্বে যে আছি, আমরা যেটা দেখছি, সেটা কি এমনি এমনি সৃষ্টি হলো, না যে আগে এটার থেকে? পিছনে কজ, যে এটার পিছনে কজটা কি, পরীক্ষিত কোনো রেজাল্ট আছে? হ্যাঁ, এটার আপনার আপনার আমাদের কিছু রিজনিং আছে, যে আপনার সেটা হলো যে বিজ্ঞান যেখানে আপনার Battery level 100%, please unplug charger. সরি, যে আপনার চার্জ মনে হয় ফুল হয়ে গেছে। জি, আমার মোবাইলটি আসলে চার্জে দিয়েছিলাম, মোবাইল জানিয়ে দিল যে ফুল হয়ে গেছে। এটাও অবশ্য এই যে আমাদেরকে এই যে মোবাইলটি এই মুহূর্তে আমাকে জানিয়ে দিল তার একটা অবস্থান, তাই না? তো আমাদেরকে এই যে আমরা যে বর্তমানে এক্সিস্ট করছি এখানে, তার মানে এর প্রথমেই হলো যে একটা কজ যেটা আছে, তাই না? তো বিজ্ঞান যে জিনিসটা, যেমন হলো বিজ্ঞান অনেক জিনিস আপনার কি বলে আপনার এক্সপ্লেন করতে পারে না, যেগুলো জিনিস যেমন হলো ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি আমাদের ইউনিভার্সে আছে, কিন্তু বিজ্ঞান এখন পর্যন্ত সেই জিনিসটা অনুভব করতে পারে, কিন্তু অস্তিত্বে আছে বটে, কিন্তু সেই ধরনের কোনো টুলস বা পরীক্ষা নিরীক্ষা এখন পর্যন্ত তাদের সীমাবদ্ধতার কারণে এই জিনিসটি করতে পারছে না। তো এখানে বিজ্ঞানের যে সীমাবদ্ধতা, সে বিজ্ঞানের সীমাবদ্ধতা, তো মনে করেন যে সেটাকেই তো আমরা আলটিমেট ট্রুথ হিসাবে আমরা নেব না। কারণ আমাদের এই যে ইউনিভার্সটা যে অস্তিত্বে এসেছে এবং আমরা যে এখানে কথা বলছি, সেটার পিছনে একটা আপনার ফার্স্ট একটা কজ, একটা কাজ করছে। তো আপনার এখানে দাবি যেটা ছিল যে যে আপনার অস্তিত্ব নিয়ে আমরা অস্তিত্বে আছি কি নাই সে বিষয়ে বিজ্ঞান এখন পর্যন্ত কোনো কিছু বলতে পারছে না। তো আমার দাবি ছিল যে হ্যাঁ, বিজ্ঞানের এটা তো সীমাবদ্ধতা ডেফিনিশনে ঠিক আছে, কিন্তু বিজ্ঞানের যেটা হলো যে বিজ্ঞানের যে উৎপত্তি যে স্থল, যেটা হলো ফিলোসফি, যেটা বলা হয় মাদার অফ সায়েন্স, সেখান থেকে আপনার রেশনালি এবং লজিক্যালি আমরা সেখান থেকে প্রমাণ নিতে পারি যে আমাদের এক্সিস্টেন্সের বিষয়টি। তো যেমন আমি যদি এখন সাপোজ কিছু মনে করবেন না, যেমন আমি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3D অ্যান্ড ইউআর ভাই এখানে এক্সিস্ট করছে। এখন এখানে এই পেজের যিনি মালিক আছেন, স্বত্বাধিকার আছেন, এবং যিনি মডারেটর আছেন আপনার মুফতি তাহমিদ আনাস হুজুর, উনি যদি থ্রি এন্ড 3D ভাইকে যদি বের করে দেন, আর 3D ভাইয়ের সামনে অসীম সংখ্যক এই ধরনের আপনার ধরেন গ্লাস বলেন বা গ্লাস, ধরেন গ্লাস পরিষ্কার করতে হবে অসীম সংখ্যক, তাহলে এই অসীম সংখ্যক গ্লাস পরিষ্কার করে কখনোই উনি এই আমাদের স্ট্রিমে যুক্ত হতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত তিনি এই অসীম সংখ্যক আপনার গ্লাসটা উনি যদি পরিষ্কার না করতে পারে।
তাহলে যেহেতু উনি এখানে অ্যালাউড করেছেন, আমাদের যিনি স্বত্বাধিকার, যিনি এই পেজের মালিক ক্রিয়েটর, উনি অ্যালাউড করেছেন, এখন উনি এখানে প্রবেশ করছেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে 3D অ্যান্ড ইউআর ভাই এখানে এক্সিস্ট করছেন এইভাবে। তো আমরা লজিক্যালি এটা দেখি। আর এখানে যদি ইনফিনিট নাম্বার অফ গ্লাস এইভাবে যদি থাকতো, তাহলে কোনোদিন আমরা 3D অ্যান্ড ইউ অ্যান্ড ভাইকে এইখানের এই অবস্থায়, এই অস্তিত্বে আমরা পেতাম না। এই স্ট্রিমে ওনার অবস্থানটি এখানে আমরা পেতাম না। তাহলে অস্তিত্বের বিষয়টি হলো যে অনিস্তিত্ব থেকে আমরা যেটা বলি আপনার ফিলোসফি দিয়ে, অনিস্তিত্ব থেকে কোনো জিনিস অস্তিত্বে আনা। এই যে এখন অনিস্তিত্বে ছিলেন 3D অ্যান্ড ইউআর ভাই, এখন এই যে ফার্স্ট কজ যিনি ছিলেন, যিনি ঘটালেন তামিদ আনাস হুজুর, ওনাকে এই যে এক্সিস্টেন্সে নিয়ে আসলেন, অস্তিত্বে নিয়ে আসলেন। এখন আমরা যেটা বলি যে একই সাথে কোনো জিনিস অনস্তিত্ব থেকে তাকে অস্তিত্বে আনতে পারে না, আবার পক্ষান্তরে ওই জিনিসটি অস্তিত্ব থেকে আবার অনস্তিত্বেও যেতে পারে না। অর্থাৎ যে এখানে আপনার একই সাথে দুই জায়গায় অবস্থান করা ইম্পসিবল একটা বিষয়, কারণ অনিস্তিত্ব থেকে আপনার অস্তিত্বে যে এসএফ আলী ভাই যুক্ত হয়েছেন। তো এখান থেকে আমরা লজিক্যালি আমরা প্রমাণ পাই যে এখানে আপনার আমাদের অস্তিত্বের পিছনে একজন আছেন, এবং এটা এইভাবেই করে আমরা অস্তিত্বে আছি। তো এখানে আপনার যে কোনো এমন যে বিজ্ঞানের এমন কোনো টুলস বা কোনো কিছু নেই যেটা দিয়ে আমাদের যে কি বলে, যেরকম ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার যেগুলো আছে, যেগুলো অজানা কোনো জিনিস আমরা অনুভব করতে পারি বটে, কিন্তু অনেকগুলো জিনিস আমরা পরীক্ষা করতে পারি না। এটা হলো আমাদের বিজ্ঞানের সীমাবদ্ধতা। হয়তোবা অদূর ভবিষ্যতে এই টাইপের কোনো জিনিস করতে পারে বা নাও করতে পারে, ততদিনে হয়তোবা আমরা থাকবো না। তো এরকম যদি আপনার ইনফাইনাইট যদি আপনার কি বলে ইভেন্ট যদি ঘটতে থাকে, তাহলে কখনোই আমরা অস্তিত্বে আসতে পারতাম না। তো অস্তিত্ব নিয়ে বিষয়টা এটাই ছিল যে সংজ্ঞায়নটা যেটা ছিল, অনিস্তিত্ব থেকে অস্তিত্বে আসাটাই হইল সৃষ্টির সংজ্ঞা আর কি। কোনো জিনিস অনিস্তিত্বে ছিল, সেটা অস্তিত্বে আসাই, সেটা হইল সৃষ্টি। এবং যিনি এটা সৃষ্টি করেন তিনি হলেন স্রষ্টা, যিনি আনেন আর কি, অস্তিত্বে আনেন। এখন এর বিপক্ষে কোনো আপনার আর্গুমেন্ট থাকলে আপনি বলতে পারেন, বা যুক্তি থাকলে বলতে পারেন। তো এখন আপনার যতটুকু এক্সপ্লেনেশন ছিল সেটা হচ্ছে ফিলোসফি অ্যান্ড লজিকের এর ভিতরে আপনি সীমাবদ্ধ। আমার কথা ছিল যে এর কোনো পরীক্ষিত ফলাফল আছে কিনা। বিজ্ঞানের চূড়ান্ত পর্যায়ে হচ্ছে পরীক্ষিত ফলাফল থাকা, কোনো বিষয় দাবি করলে তার পরীক্ষিত ফলাফল থাকা। আর বিজ্ঞান তো এমনি সীমাবদ্ধতা আছে, কারণ তারাও দাবি করছে, তারা এখন ওই পর্যন্ত আসতে পারেনি। তবে পারবে কি পারবে না তারাও জানে না, তবে কাজ করে যাচ্ছে, জানি না কি হবে, কিন্তু তার একটা পরীক্ষিত ফলাফল থাকতে হবে যে বিষয় দাবি করবে। তো এখানে আলী ভাই অবশ্যই বলবেন। তো আমরা কখনো এই ধরনের যেটা সীমাবদ্ধতাহীন, যেটা অনিশ্চয়তা, সেটা নিয়ে আমরা কখনোই লজিক্যালি বা এমপিরিক্যালি বা রেশনালি সেই জিনিসটা আমরা কখনোই গ্রহণ করব না। এটা হলো একটা বিষয়, অনিশ্চিত একটা বিষয়। আর একটা জিনিস হলো যেহেতু বিজ্ঞানকে আপনি মানদণ্ড হিসেবে ধরেছেন, আমরা কখনো বিজ্ঞানকে মানদণ্ড হিসাবে কখনো ধরছি না, যেহেতু যে বিজ্ঞান যে যার সীমাবদ্ধতা, লিমিটেশন যেটা আছে এবং যে প্রতিনিয়ত পরিবর্তন করছে, সেটার উপরে আমাদের সেই আস্থাটা নেই। জায়েদ ভাই আমার একটু দিয়েন, শেষ হইলে। জি জায়েদ ভাই, তো বিষয়টা হচ্ছে এই যে যেহেতু এটা সীমাবদ্ধ বলছেন, যেহেতু এটার তেমন একটা এখনো এতটা পাওয়ার হয়নি, এতটা ক্ষমতা হয়নি ওই পর্যায়ে কোনো তথ্য দেওয়া। তো যেহেতু যারা দাবি করা হচ্ছে, যারা দাবি করছেন যে আমরা স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের কোনো সমস্যা না, আমরা পরিপূর্ণ, তাদের পক্ষ থেকে এই বিষয়টা সম্পর্কে পরীক্ষিত একটা ফলাফল মানুষের সামনে ইউনিভার্সালি হওয়া উচিত। এটাই তো মনে হয় সঠিক। হ্যাঁ, ইউনিভার্সালি হওয়া উচিত, মানে এই যে আমরা প্রমাণ দিলাম এখনই, এই যে আপনাকে 3D ভাই পরীক্ষিত ফলাফল, প্রমাণ, পরীক্ষিত ফলাফল দিচ্ছি।
আসছি 3D ভাই। আচ্ছা আমাকে কি শোনা যায়? বলেন 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 3D ভাই। আচ্ছা, আলামিন ভাই বলেন। আচ্ছা, আপনারা আলামিন ভাই আরেকটু বলে দিই, যেটা বিজ্ঞান আচ্ছা যেটা ঠিক আছে। বলে, বিজ্ঞানের উনি যেহেতু বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান দিয়ে, তো ভাই হ্যাঁ, বিজ্ঞান থেকেই বলতে 13.8 চাচ্ছিলাম। বিলিয়ন ইয়ার্স এবং সিএমবিআর যেটা ঘটেছে, এক্সপ্লেনেশন ঘটেছে এখানে, তো সেখান থেকে যে আমাদের যেটা হলো বিজ্ঞান যেটা এখন পর্যন্ত যে ইনফরমেশনটা দেয় যে বিগ ব্যাং এর, তো সেখান থেকে আমাদের যদি ইনফিনিট নাম্বার এরকম যদি ঘটনা ইভেন্ট গুলো ঘটতো, টেম্পোরাল আপনার যে বিষয়গুলো যেটা ঘটতো, তাহলে তো ভাই আমরা তো অস্তিত্বেই কখনো আসতাম না। যেহেতু সায়েন্স এতটুকু বলতে পারছে আমাদের অস্তিত্বের বিষয়ে, এবং সে তার পরীক্ষা নিরীক্ষার বিষয় দিয়ে যতটুকু তাদের তথ্য উপাত্ত সেটা দিয়ে আমাদেরকে বলছে, সেটা আমরা গ্রহণ করছি। হ্যাঁ, এখন বিগ ব্যাং এর জায়গায় যদি অন্য কোনো ব্যাং বা অন্য কোনো কিছু থাকলেও সেটা আমাদের কোনো যায় আসে না। কারণ হলো আমরা যেটা পবিত্র কোরআন এবং হাদিস এবং আমাদের যে যুক্তি এবং তথ্য যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা আমাদের অস্তিত্বের বিষয় এবং যে কোনো আর্গুমেন্টকে আমরা এইভাবে করে খণ্ডন করি এবং উপস্থাপন করি। এটা হলো মূল বিষয় আর কি। তো যে লিমিটেশন কোনো বিষয় যেটা দিয়ে আপনি লিমিটেড একটা বিষয় নিয়ে আপনি আপনার অবস্থান, তো সেখান থেকে তো আপনি নিজের লিমিটেশনটাই তো আপনি বলে ফেললেন, অপারগতার বিষয়টি। তো সেখানে আমাদের আর অন্য কিছু নেই। তো আলমিন ভাই আপনি কিছু বলতে চাচ্ছিলেন, আপনি বলতে পারেন। জি জি। হ্যালো, আমাকে শোনা যায় তো জায়েদ ভাই? বলেন বলেন, শোনা যাচ্ছে, বলেন। না শোনা গেলে বলবো আমরা, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। 3D ভাই যেটা বলছিলেন যে পরীক্ষিত বিষয়, আপনার পরীক্ষা থাকতে হবে, একটা প্রুফ থাকতে হবে। এখন এই যে লজিক্যাল যে প্রুফটা দিলেন, আমাদের জায়েদ ভাই যে লজিক্যাল প্রুফটা দিলেন, এটা কিন্তু প্রুফ, এটা বৈজ্ঞানিক প্রুফ। এখন এই প্রুফ, এই যে মেথডটা, এই যে লজিক্যাল যে প্রুফটা দিলেন জায়েদ ভাই, যে মেথড, এই মেথডটা কিন্তু বিজ্ঞানও ব্যবহার করে। সেটা কি ওই ডার্ক ম্যাটারের বেলায়, ওইটা কিন্তু ওই আপনার ওই ওই কিছু চামচ, ইঞ্জেকশন, এই মাইক্রোস্কোপ এইরকম কোনো বিষয় না, কিন্তু ওইটা কিন্তু লজিক্যাল। আর এটা কি খেয়াল করছেন 3D ভাই, এই যে আপনার এই ডার্ক ম্যাটারের যে প্রুফটা করা হয়, বৈজ্ঞানিক যে আপনার যে থিওরিটি আপনার পাইছেন, সেটা কিন্তু ভাই, লজিক্যাল। জি আলামিন ভাই, আমি 3D ইউনিভার্সের ভিতরের বিষয় নিয়ে আলোচনাটা করছি না ভাইয়ের সাথে, আমি একটা আলোচনা করতেছি জায়েদ ভাই। সেটা আমার মূল বিষয়টা হচ্ছে উৎপত্তিগত গাঠনিক ভিত্তি অনুযায়ী আমাদের এই যে অস্তিত্ব, তার পিছনের কজ কি এবং সেই কজের উৎস কি, সেই ব্যাপারটা পরীক্ষিতভাবে কিভাবে আমরা পাবো। আমরা যেহেতু বিজ্ঞান এখানে লিমিটেশনের ভিতরে বাস করি, আর যারা দাবি করছেন আমরা স্বয়ংসম্পূর্ণ, তারা বাকিটা এই ব্যাপারটা পরীক্ষিত একটা বিজ্ঞানের যে পরীক্ষিত বলতে এবং সেটা পরীক্ষিত ইউনিভার্সাল। বলতে পরীক্ষিত বিজ্ঞান বলতে কি বুঝাচ্ছেন সেটা যদি ক্লিয়ার করেন, এক্ষেত্রে ব্যাপারটা যাতে সহজ হবে। আলামিন ভাই একটু থেকে কথা বলুন। যত দিবেন, বিজ্ঞানে যত যুক্ত হবেন। ভাই এক মিনিট ভাই, একজন কথা শেষ করলে আরেকজন কথা বলবেন, না হলে আমাদের দর্শকরা কিছু বুঝবেন না। হ্যাঁ, একটু কথা শেষ করে তারপর শুরু করবেন। জি ধন্যবাদ, জি কন্টিনিউ করেন। জি আলামিন ভাই, হ্যাঁ 3D বিজ্ঞানের ভাই, কাছে হ্যাঁ 3D ভাই আমি বলে দেই। হ্যাঁ 3D আলামিন ভাই, আমি বলে দেই আপনাকে। আমি শেষ করিনি। বিজ্ঞানের কাছে আপনি যত লজিক দাঁড় করান, যত ফিলোসফি দাঁড় করান, সেটার ফাইনাল যে রেজাল্ট সেটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে ওই বিষয়টা সম্পর্কে ইউনিভার্সাল করে নিশ্চিত হওয়া। সেই বিষয়টা আমি চাচ্ছি। সেটা তো ওই আপনার জায়েদ ভাই যেটা দিলেন এর উপরে তো আর নাই, এর উপর তো আপনি আর কোনো যুক্তি দেখাতে পারবেন না, আপনি তাহলে যতই পরীক্ষা নিরীক্ষা করেন। তো এটা গ্রহণ করবে না। ইনফিনিট রিগ্রেস, আপনার ইনফিনিট রিগ্রেস যে আপনার এই যে লজিক্যাল যে প্রুফ, এটার উপরে তো আপনার দিতেই পারবেন না, এর উপরে আর কোনো লজিক আপনি দেখাতে পারবেন না। বলছি বিজ্ঞানের কাছে লজিক দেন, ফিলোসফি দেন, যাই দেন, সেটার ফাইনাল রেজাল্ট হচ্ছে পরীক্ষার মাধ্যমে ওই তথ্যটাকে ইউনিভার্সাল করা। সেই জায়গাটাই হচ্ছে বিজ্ঞানের কাজ। তো ওই জায়গাটা পূর্ণ করে দেন, কিন্তু অ্যাপ্লিকেশনের ভিতরে বাস করে। এখন পরীক্ষার যে ওয়েটা, সেই ওয়েটাই তো লজিক, সেই লজিকটাই তো জায়েদ ভাই ব্যবহার করছেন। সে তো লজিকই নিতেছে, সে তো মানা করে না যে লজিক নিবে না। সেই লজিকটার একটা এক্সপেরিমেন্ট থাকবে না ভাই?
এটার ওয়ে, এইটা পরীক্ষা করার জন্য ওয়েটা হচ্ছে লজিক এর, বা আপনার লজিকের বাইরে তো আর কোনো ওয়ে নাই। সুতরাং তো লজিকই নিতে হবে, আপনারও নিতে হবে, বিজ্ঞানীরও নিতে হবে, জায়েদ ভাইয়েরও নিতে হবে, সবাই নিতে হবে। নিচ্ছে, বিজ্ঞান তো লজিক নিচ্ছে, কিন্তু কথা হচ্ছে এখন এটার পরীক্ষা, সেই পরীক্ষাটা যারা দাবি করতেছে আমরা সৃষ্টি, এই পরীক্ষাটা তারা দিবে না। পরীক্ষার ফলাফলটা এটা ইউনিভার্সাল একটা, এই যে লজিক দেওয়া হয়েছে, ফিলোসফি দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি আরো কিছু দেওয়া হয়েছে, কিন্তু এটার পরীক্ষা করে দেখা গেছে ফলাফল এটাই সঠিক, এটা ইউনিভার্সাল। সেটা চাচ্ছি আমি। এই যে পরীক্ষা যেটা করবেন সেটার যে আপনি ওয়ে, না, পরীক্ষা একটা করার একটা ওয়ে আছে না ভাই, আলামিন ভাই, এই আলামিন ভাই, ওয়েটাই তো লজিক। এখন এর পরীক্ষা বাইরে কি আর তো কোনো ইয়ে নাই, আর তো কোনো আলামিন ওয়ে ভাই, নাই। তাহলে এখন আপনি এর বাইরে যাই আর কি ইয়ে চাচ্ছেন, আপনি কি কথাটা পরীক্ষা কোন চাচ্ছেন? কোন ভাবে বুঝতেছেন বা নিতেছেন আমি বুঝি না। আমি বললাম যে আমি সবই আচ্ছা, নিলাম, আপনি আচ্ছা, সবই আনন্দ ভাই আপনি একটু শুনেন। এখানে গত সপ্তাহ থেকে আলোচনা হচ্ছিল যে এর আগে থ্রিডি ভাই অনেক সময় বিভিন্ন চ্যানেলে গিয়ে উনি আলোচনা করেন। আলোচনার টপিকটা হচ্ছে যে উনি যারা মানে বিজ্ঞান অথবা যারা সায়েন্স দিয়ে ইসলামটাকে প্রমাণ করার চেষ্টা করতেন, তাদেরকে এটা যে সায়েন্সের দৃষ্টিভঙ্গি দিয়ে যে ইসলামকে মাপা যাবে না, সেটা উনি ওই দৃষ্টিভঙ্গিতে উনি কথা বলছেন। আর উনি যখন কোনো বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা করতেন, তো উনি ক্যারেক্টারে ঢুকে যান। যেমন উনি যখন ইসলাম নিয়ে কথা বলবেন, তখন পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাবেন। যখন উনি ইসলাম নিয়ে কথা বলতে যাচ্ছিলেন, পরে উনি ইসলামের যে ক্যারেক্টার অথবা ইসলামের যে মৌলিক আদর্শ, সেটাতে উনি ঢুকে যেতেন। তারপরে আর যখন মনে করেন উনি যখন সায়েন্স অথবা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন, তখন ওই ক্যারেক্টার প্লে করে ওই দৃষ্টিভঙ্গিতে কথা বলতেন। তো অনেকেই আমরা ওনাকে ওনার দাবি হচ্ছে যে আমরা অনেক সময় ওনাকে ভুল বুঝেছি, যে আসলে উনি যখন সায়েন্সের কথা বলতেন তখন সায়েন্সের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতেন। তখন অনেকে আমরা তাকে ভুল বুঝতাম। তখন আমরা ওনাকে সাজেস্ট করেছিলাম যে আপনি যখন এই বিষয় নিয়ে আলোচনা করবেন, তখন আপনি তাকে একটা রিমাইন্ডার দিয়ে নেবেন, যাতে আপনার ব্যাপারে সাধারণ মানুষ যেহেতু আলোচনা শুনে পাবলিকলি, তখন মানুষ বিভ্রান্ত হতে পারে। সেজন্য আপনি বিষয়টা আপনি একটু পাবলিকলি একটু আগে রিমাইন্ডার দিয়ে দিলে আপনার ব্যাপারে যে খারাপ ধারণা, এই ধারণাটা আসবে না। তো এই বিষয় নিয়ে উনি একমত হয়েছেন এবং সামনে থেকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টা উনি চেষ্টা করবেন সতর্কভাবে কিভাবে করা যায়, এটি উনি বিবেচনায় রাখবেন, এই আশা করেছেন। কিন্তু এই সপ্তাহে আলোচনা হচ্ছিল যে সৃষ্টির সংজ্ঞা কি সায়েন্টিফিকের আলোতে, অথবা থ্রি ভাই আমি কি ঠিক বলছি কিনা, আপনি যদি না হয় আপনি পরবর্তী আপনি ঠিক করে দিবেন আমি যদি এখানে কোনো মিস করে থাকি। তো একটা কথা। ২ নম্বর কথা হচ্ছে যে এই যে বর্তমানে উনি যদি কোনো ফিলোসফি উনি যদি কোনো এই বিষয় নিয়ে ঢুকেন, সায়েন্সের কোনো বিষয় নিয়ে আলোচনা করেন, তখন যে এই দৃষ্টিভঙ্গিতে ঢুকেই কাজ করতে হবে, অন্য কোনো মানে ইসলামটাকে এক পাশে রাখা যাবে কি যাবে না, তখন অন্য কোনো চিন্তা আসবে কি আসবে না, এই বিষয় নিয়ে একটা আলোচনার প্রসঙ্গ সামনে আসার কথা ছিল। সেই সুবাদে গত লাইভের আলোচনার পর থেকে এখান থেকে শুরু হয়েছে, বুঝতে পারছেন? এবং উনি দাবি করেছেন আমি একজন, আলহামদুলিল্লাহ উনি মুসলিম এবং সবসময়ের জন্য মুসলিম, কিন্তু কখনো কখনো ক্যারেক্টার থেকে বের হয়ে যায়। বাকি কয়েকটা ওনার বাচন ভঙ্গি থেকে আমরা একটু বলছিলাম যে আপনি বিষয়টা আরেকটু পরিষ্কার করুন, যাতে আমাদেরকে এই বিভ্রান্ত না পড়তে হয়। এইটাই নিয়ে মূলত ওনার সাথে আলোচনা। আচ্ছা ঠিক আছে, আলামিন ভাইয়ের সাথে আমরা পরে আসবো। আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে অথবা জাহিদ ভাই, এখন আমি এসএফ আলী ভাইয়ের কাছে আসবো। এসএফ ভাই আপনি ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। এসএফ আলী ভাই আপনি বিষয়টা একটু আলী ভাই অবশ্যই বলবেন। হ্যাঁ, তারপর আমি শিশু আলী ভাই। জি জি, এসএফ আলী ভাই আপনি কিছু বলবেন নাকি? জি জি জি, ধন্যবাদ। তো থ্রিডি ভাই, আপনি একটা জিনিস বলছেন এই মাত্র, যেটা আমার একটা বিষয় ছিল, সেটা পরে আলোচনা করবো এটার পরে। তো প্রথমে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম, যে আপনি বলছেন যে সায়েন্সের কাছে যদি আমরা একটা দাবি জানাই বা একটা কিছু উপস্থাপন করি, সেটা তারা পরীক্ষা করে একটা আলটিমেট রেজাল্ট দিবে। পরীক্ষার মাধ্যমে তারা কি করবে, এটাকে একটা আলটিমেট রেজাল্টে উপস্থিত হবে। এখন প্রত্যেকটা বিষয় কি এভাবে হাতে কলমে আপনি যেভাবে চাইতেছেন ওইভাবে কি সায়েন্স দিতে পারে, বা ওরকম কি একেবারে পরীক্ষা করে দিতে পারবে সবকিছু? জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ডার্ক এনার্জি। আসিফ আলী ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা শুরুতেই বললাম যে সায়েন্সে এখনো
লিমিটেশন আছে, তারা এখন অনেক বিষয়ে স্বয়ংসম্পূর্ণ না, তারা কাজ করে যাচ্ছে স্বয়ংসম্পূর্ণ কিভাবে হওয়া যায় সে সম্পর্কে। তবে সায়েন্স একটা কাজ করতেছে, কিন্তু সেটা অবশ্যই আপনি জানেন, কিংবা সবাই কম বেশি জানি যারা জ্ঞানের অধিকারী, সেটা হচ্ছে কি যে দুটো বিষয়ে, যে পৃথিবীর ভিতরে যে দুটো বিষয় দুটো সাবজেক্ট, এক নম্বরে সেটা হচ্ছে সৃষ্টি বিষয়ক যারা দাবি করছেন তাদের সাথে একটা প্রতিযোগিতামূলক বলবো যে কাজ করতেছে আমার দৃষ্টিকোণ থেকে, এটা আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে, সেটা হচ্ছে ওরা একটা কসমোলজি নামক একটা সাবজেক্ট ব্যবহার করে যে আসলে আমাদের উৎপত্তি কিভাবে সেটা জানার জন্য। আরেকটা হচ্ছে আমাদের উৎপত্তিগত যে উপাদানের উৎস, সেই উৎসটা কিভাবে অস্তিত্বে আসলো, কিভাবে পেলাম, সেই বিষয়টা জানার জন্য কোয়ান্টাম মেকানিক্স নামক দুটো বিষয় নিয়ে কাজ করতেছে এরা, কসমোলজি এন্ড কোয়ান্টাম মেকানিক্স। অর্থাৎ আপনি ধরতে পারেন যে এই যারা সৃষ্টি দাবি করতেছেন তাদেরকে একটা চ্যালেঞ্জ হিসেবে এরা নিয়েছে, এই কথার চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তারা কাজ করে যাচ্ছে এই দুইটা বিষয়কে। সুতরাং এই দুইটা বিষয় জানার জন্যই তারা কিন্তু এই দুটো সাবজেক্ট তারা উদ্ভাবন করেছে, এবং তারা এই এই আমরা যে বলি বিগ ব্যাং এর আগের কি অবস্থা সেখান পর্যন্ত তারা থিওরিটিক্যালি কাজ করে যাচ্ছে। কিন্তু এটা এক্সপেরিমেন্ট করতে পারবে কি না তা জানি না, কিন্তু থিওরিটিক্যালি কাজ করে যাচ্ছে। তো সেটা করতে হলে এখনো অনেক কাজ বাকি, কারণ থিওরি অফ এভরিথিং নামক একটা বিষয় আছে, হ্যাঁ, এইগুলা কমপ্লিট হতে হবে। এই ইউনিভার্স সম্পর্কে যে আপনি ডার্ক ম্যাটার যে বললেন, এগুলা এটা তো ইউনিভার্সের ভিতরের বিষয়, তারা ইউনিভার্সের বাহিরের বিষয় নিয়ে কাজ করতেছে অলরেডি, যেটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স, যাকে নাম শুনছে যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, কোয়ান্টাম ফিল্ড থিওরি, হ্যাঁ, এরপরে কোয়ান্টাম টানেল, কোয়ান্টাম রেক্টাঙ্গেলমেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো এরকম অনেক বিষয় আছে তারা যেটা বিগ ব্যাং এর আগের অবস্থা নিয়ে আলোচনা করতেছে। অর্থাৎ তারা জানতে চাইতেছে এই সৃষ্টি যে একটা আমাদের সাথে যুক্ত আছে কথাটা, এই কথাটাকে চ্যালেঞ্জ ধরে এই দুটো সাবজেক্ট নিয়ে তারা এক্সপেরিমেন্টের জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে, যে আসলে আমরা জানতে চাই আমাদের অবস্থানটা কি। এখন আপনি এখানে 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 থ্রিডি ভাই, সরি আলামিন ভাই আমি ঢুকেন। থামানোর জন্য, আলামিন ভাই থ্রিডি ভাই ঢুকেন, একটু আলামিন ভাই। একটু আমার একটা কোশ্চেন আছে থ্রিডি ভাই, একটু জানার জন্য আর কি। সেটা হচ্ছে ওই যে কোয়ার্ক যেটা আছে না, আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক, এখন এই কোয়ার্কটা কি দেখা যায়? মানে কোনো মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা যায় কিনা কোয়ার্ক? আমি একটু জানতে চাই এই কোশ্চেনটা কিসের জন্য। ভাই এটা এটা কোয়ান্টাম কোয়ান্টাম লেভেলে কথা বলতে হলে এটা তো জানা প্রয়োজন। ও আচ্ছা, আপ কোয়ার, ডাউন কোয়ার, বটম কোয়ার, চাপ কোয়ার ইত্যাদি যে 6টা কোয়ার্কের কথা বললেন, হ্যাঁ, তো এই পার্টিকেল গুলো দেখা যায় কিনা? পার্টিকেল, সাবঅ্যাটমিক পার্টিকেল যে চার্জের ব্যাপারটা, তো এটা এখন পর্যন্ত তারা এই ফোটন যে বিভিন্ন কণা যে পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এখানে তারা মানে এই ব্যাপারটা এনশিওর হয়েছেন যে ওই চার্জ দ্বারা এই পার্টিকেল দ্বারা ব্যাপারগুলো আসে। হ্যাঁ, সেইভাবে তারা নিশ্চিত। এটা দেখা যায় কিনা, এটা মাইক্রোস্কোপের মাধ্যমে এটা কি দেখা যায়, এটা কি দেখা পসিবল? আমি জিজ্ঞেস করছি এইটা। এখন পর্যন্ত সে ব্যাপারে কোনো তথ্য তারা দেয়নি। এখন কবে দিবে কি দিবে না সেটা ব্যাপারটা আমি জানিও না। তাহলে দেখা যদি না যায় তাহলে তো আপনাকে লজিক্যাল প্রমাণ করতে হবে, আপনি কি ফিজিক্যাল প্রমাণ তো করতে পারবেন না ওখানে। এটা কি লজিক করেছে তারা? ফোটন কি এটা লজিক? আপনার ওয়ে আছে, আর ফিজিক্যাল তো করতে পারবেন না, সুতরাং দেখা যায় না, এই কারণেই তো আপনি ফিজিক্যাল করতে পারবেন না। আপনার কথায় আসতেছি, আপ আরে কোয়ার্ড। আলামিন ভাই দাঁড়ান, এখানে আরো মজার বিষয় হলো না, আসতেছি ভাই। প্লাঙ্ককে যদি চলে যান, প্লাঙ্ক, হ্যাঁ, জায়েদ ভাই, প্লাঙ্কে গেলে কিন্তু উনি আর কিছু পাবেন না। জায়েদ ভাই ভাই, একটু প্লিজ, সবাই একটু প্লিজ একটু ধীরে ধীরে এক একজন করে বলি আমরা, তাহলে মনে হয় দুটো প্লাস চার্জ একটা মাইনাস চার্জ প্রোটন গঠন করে। এই প্লাস চার্জ হলো কিভাবে, এটার তথ্য তারা কোত্থেকে পেল আপনার জানা মতে, যদি তাদের কাছে পরীক্ষিত না হতো? আচ্ছা ঠিক আছে, ওইটা ছিল আমার জিজ্ঞাসা যে মাইক্রোস্কোপের মাধ্যমে আচ্ছা, দেখা জিজ্ঞেস যায় করো, ঠিক কিনা। আছে যদি দেখা ঠিক আছে আলামিন ভাই, আপনার কথা বুঝতে পেরেছি। যে জায়েদ ভাই আপনি একটু করতে চাচ্ছিলেন। আচ্ছা দেখেন, উনি জায়েদ ভাই নিয়ে আলোচনা করছেন, আমি এটা এখন পর্যন্ত আমার কাছে বোধগম্য হচ্ছে না। তবে উনি বারবার বলছেন কসমোলজিক্যাল, কিন্তু আধুনিক কসমোলজি যে জিনিসটা কাজ করছে, বিজ্ঞান যেটা কাজ করে, বিজ্ঞান যেখানে সীমাবদ্ধতা, যে জিনিসটা প্রথমে ইউনিভার্সটা স্টার্ট হয়েছে, শুরু হয়েছে, এখন এই ইউনিভার্সটা কোনো ল্যাবের ভিতরে ঢুকিয়ে এটা আপনার পরীক্ষা করার কোনো বয়ে নাই। এবং বিজ্ঞান যেটা কাজ করছে, যেটা নিয়ে বিজ্ঞানের উপরে, যেটা হলো গা সে কিছু ইনফারেন্স এবং মডেল, এগুলো নিয়ে তারা কাজ করছে। যেমন হলো গা আপনার এই যে আপনার যে কসমোলজিক্যাল যে বিষয়টা উনি যেটা নিয়ে আসলেন, যেটা বিগ ব্যাং, সেটা কসমোলজিক্যালের একটা পার্ট। তো সেখান থেকেই
কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড সিএমবি যেটা আর কি, হ্যাঁ, এটা বলে দেই এখানে, হাবল এক্সপ্লেনেশন, তারপর আপনার হলো লাইট এলিমেন্টের অনুপাত যেমন হাইড্রোজেন এবং হিলিয়াম রেশিও, তো এগুলি দিয়ে বিশ্বের সূচনা এগুলো আমরা পাই। তো যেহেতু অনেকগুলো ধারণা যেটা হলো যে অনেক নাস্তিকেরা যেটা আপনার প্রশ্ন করে থাকে, যেমন মহাবিশ্ব ইটার্নাল কিনা, সে বিষয়ে দেখেন অনেকগুলো তারা থিওরিও ব্যবহার করেছে। স্টেডি স্টেট থিওরি, যেটা আপনার সিএমবি যখন চলে আসছে বিজ্ঞানের কাছে, তো সেখান থেকে সেই মডেলটা কিন্তু আপনার রিফিউট হয়ে যাচ্ছে। তারপর সাইকেল, যেটা একটার পর একটা, যেটা আমি বললাম যে টেম্পোরাল, যে এই টেম্পোরাল ইভেন্ট গুলো যদি ঘটে তাহলে সেখানেও দেখা যাচ্ছে এন্ট্রপি প্রবলেমের কারণে সেই জিনিসটাও রিফিউট হয়ে যাচ্ছে। তারপর ইটার্নাল ইনফ্লেশন, যেটা ইটার্নাল ইনফ্লেশন, সেই জিনিসটা বিজিভি থিওরিও, এটার দ্বারা কিন্তু আপনার সেটাও রিফিউট হয়ে যাচ্ছে। এবং এটা এখন চূড়ান্ত, যেহেতু ইউনিভার্সটা কোনো ল্যাবে ঢুকিয়ে পুনরাবৃত্তি ঘটিয়ে এই মহাবিশ্বটাকে, যেহেতু আপনার বিজ্ঞান যেখানে সীমাবদ্ধতার কারণে কোনো টুলস তো নেই, তো সেখানে এই ধরনের অযৌক্তিক দাবিগুলো করাটাই অবান্তর। সেখানে এই বিষয়টার পিছনে বিজ্ঞান যেটা কাজ করছে, কিছু মডেল এবং কিছু আপনার ইনফারেন্স, এগুলোর উপরেই কাজ করছে। এবং এইটার ভিতরে আপনার কোয়ান্টাম মেকানিক্স আছে বটে, উনি যেটা বলছেন, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স প্লাঙ্ক পর্যন্ত যে সেখানে পর্যন্ত যে এখন পর্যন্ত ঠিকই মানে সেখান পর্যন্ত এই থিতু হয়ে আছে। এখন তারা বিজ্ঞান সে কাজগুলো করছে কি মডেল নিয়ে, এবং মডেল এবং ইনফারেন্স যেগুলো আছে এগুলো কাজ হয় আপনার যুক্তি দিয়ে, লজিক দিয়ে। এবং এগুলো আমি প্রথম থেকে দাবি করে আসছি যে আপনার বিজ্ঞান হলো গা, মানে ফিলোসফি হলো গা মাদার অফ সায়েন্স। তো এগুলো প্রথম থেকে স্টার্ট হয়, এই যে মডেলগুলো, এই মডেলগুলোই নেওয়া হয় দর্শন থেকে, হ্যাঁ। তো ফিলোসফি থেকে, হ্যাঁ। যেহেতু জিনিসটা আমাদের পুনরাবৃত্তি করা ইউনিভার্সটা উনি যেটা দাবি করছে, বিজ্ঞান তো সেটার আলোকের ভিতরে সে বিজ্ঞান এই ধরনের দাবিও করছে না, বিজ্ঞান জাস্ট জানার চেষ্টা করছে। তো যে জিনিসটা বিজ্ঞান এখন পর্যন্ত তাদের রুলস দিয়ে তারা প্রমাণ করেছে যে কসমোলজিক্যাল বিষয়টি, যেটা দিয়ে বিগ ব্যাং থিওরি বর্তমানে যেটা প্রচলিত আছে, সেখান থেকে তারা কয়েকটি ওয়েতে, কয়েকটি মডেলে তারা দেখেছে এটা হলো যে মহাবিশ্বের একটা সূচনা আছে, মহাবিশ্ব ইটার্নাল নয়, এবং সূচনা আছে, এটা এক্সপান্ড করছে প্রতিনিয়ত, এবং এর সাথে সময় এক্সপান্ড করছে, সময় রিলেট আছে। তো এখান থেকে শুরু হয় যে আমরা এইভাবেই অস্তিত্বে চলে এসেছি। আর যদি আমাদের অস্তিত্বে যদি আসার পিছনে ইনফিনিট নাম্বার অফ আপনার এই ধরনের কি বলে আপনার যেটা ইভেন্ট যদি থাকতো, তাহলে টেম্পোরাল যদি থাকতো, তাহলে আমরা কখনোই এই ইউনিভার্সে এক্সিস্ট করতো না। এই জিনিসটি আসলে 3D ভাই বুঝতে পারছেন না। আমরা এখানে বলছি যে বিজ্ঞান, যেখানে বিজ্ঞান সীমাবদ্ধ হয়ে গেছে, বিজ্ঞান সেখানে যেহেতু ইউনিভার্সটাকে কখনোই কোনো তার বিজ্ঞানের কোনো সক্ষমতা নেই, সে কোনো একটা ল্যাবে এটা পরীক্ষা করে পুনরাবৃত্তি আরেকবার বিগ ব্যাং এর মতো একটা ঘটনা ঘটিয়ে সেখান থেকে সূচনা লগ্নটা দেখা, উনি দাবি করছে সূচনা লগ্নটা দেখার। বিজ্ঞান তো এখানে সেখান থেকে তো পিছিয়ে গেছে, বিজ্ঞান তো সেটা বলছেই না। তো সেখানে উনি দাবি করছে, আমরা তো বলছি যে না ভাই এটা তো আপনার চলে আসলো, তাই না? কথার সাথে জায়েদ ভাইয়ের ভাষাটা যতটুকু শুনলাম, এতে মনে হচ্ছে যে জায়েদ ভাই মানে ফিজিক্স ডিপার্টমেন্টের, অবশ্যই না হয় এত তথ্য উনি জানবেন কিভাবে। তো ভাই একটু আসেন, আমরা কসমোলজি বই আমি নিলাম, তো এই বই থেকে আমরা একটু সরাসরি আলোচনা করি, এবং কোয়ান্টাম মেকানিক্স আমার কাছে আছে, সরাসরি আলোচনা করি কিভাবে কি আসছে। শুনেন, আপনার কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আলোচনা করে আমাদের যেটা দাবি ছিল, আপনার যেটা দাবি ছিল অস্তিত্বের বিষয়ে, আমরা অস্তিত্বে কিভাবে আসলাম উৎসটা জানার জন্য। ওকে, এখন আচ্ছা জি, তাহলে এতক্ষণ
জি জি হ্যাঁ জি, আপনার তাহলে ধরে নিলাম, বই পাশে রাখলাম, তাহলে ধরে নিলাম হ্যাঁ হ্যাঁ বিজ্ঞানের আপনি যে কাজ না না আপনার যেটা দাবি করছেন। ভাই আমি আপনি দাবিটা শুনছি, আমার যে দাবি, আচ্ছা ভাই আমি আপনার একটু শেষ দাবি করি, কি আপনি বলেন, আপনি আমি তো এটা শুনলাম। মনে করেন মহাবিশ্ব কি ইটারনাল, আপনি এটা মনে করেন? আমি একটু বলি, আপনি একটু শুনেন তো আপনার আচ্ছা বলেন, ব্যাপারটা। আপনি বলেন, আপনি বলি আমি, হ্যাঁ বলেন। আমার যে দাবিটা হচ্ছে, আমি একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে আমার যে দুটো সাবজেক্ট আছে, যে আমার সাথে যে একটা ট্যাগ লাগানো আছে যে আমি সৃষ্টি, সেই ট্যাগটাকে আমি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে ইউনিভার্সালি তথ্য দিতে চাই সকলের কাছে, যে এই যে আমার সাথে যে এই ট্যাগ করা হয়েছে সৃষ্টিটা, এটা আসলে পরীক্ষিতভাবে 100% গ্রহণযোগ্য এবং ইউনিভার্সাল, এটা তোমরা গ্রহণ করো। লজিক, শুধু লজিকের মাধ্যমে মানে প্রুফ করে রাখলে হবে না, অথবা ফিলোসফি দিয়ে প্রুফ করে রাখলে হবে না, এটাকে আমার ওই লজিক ফিলোসফিকে সহ আমাকে এক্সপেরিমেন্টালি এটাকে প্রুভ করতে হবে, যেহেতু এই ব্যাপারে আমরা দুটো সাবজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছি। এটা আমার দাবি। এই যে দেখেন আপনি লুপ করছেন ভাই। আচ্ছা আপনার এই ফিলোসফি এবং লজিক এটা বাদ দিয়ে কি বিজ্ঞান কাজ করে সেটা আগে বলেন তো ভাই। আমি তো একবারও দাবি করি নাই যে লজিক ছাড়া ফিলোসফি কাজ করছে, ইয়া সায়েন্স কাজ করতেছে। অবশ্যই, যেহেতু আমরা তিন মাত্রিক একটা প্রাণী, আপনি আমার বক্তব্যই আপনি বুঝেন ফিলোসফি নাই। লজিক আসতে হবে। এক্স্যাক্টলি। এখন আপনার যে উৎস, মহাবিশ্বের যে উৎস, আমাদের অস্তিত্ব, এই যে আপনার যে উৎসের যে পয়েন্ট সম্বন্ধে আপনি যে জানতে চাচ্ছেন, তাইলে তো ভাই এই ইউনিভার্সটাকে তো একটা ল্যাবের ভিতরে আবার নতুন করে একটা বিগ ব্যাং এর মতো একটা ঘটনা ঘটাতে হবে। এটাই তো আপনার জাহিদ ভাই, দাবি। এখানে আরেকটা বিষয় করতে হবে তাহলে সায়েন্সকে। যেটা করতে হবে, তাকে টাইমটাকে ব্রেক করে ওই পাস্টে যেতে হবে, নইলে তারা কখনোই এটা জি এক্সপেরিমেন্ট করে প্রমাণ করতে পারবে না। জায়েদ ভাই, এই ইউনিভার্স যে ব্যাপারে আসলো, কি কি উপাদান দ্বারা তৈরি, কি কি উপাদান দ্বারা ছিল, সেগুলো যেহেতু বের করতে ল্যাবের এত কিছু প্রয়োজন হয় না, সিএমবি কে তো ধরার জন্য ল্যাবেরও প্রয়োজন হয় না। এবার এখন যে তথ্যগুলো নিচ্ছে যে আমাদের, এটা এখানে আবার ভুল বলতেছেন, এখানে কিন্তু এক্সপেরিমেন্ট করে নাই। আপনি চাচ্ছেন এক্সপেরিমেন্ট ল্যাবটা করে প্রমাণ চাইতেছেন, কিন্তু তারা কিন্তু এখানে এক্সপেরিমেন্ট করে নাই। যে যেমন ল্যাবে এই যে যেরকম বিগ ব্যাং এর কথা যদি বলেন, একটু বিগ ব্যাং এর কথা যদি বলেন, এটা কিন্তু বিগ ব্যাং থেকে পানি, যে একটা বিন্দু একে থেকে বলেন। আসছে। দাঁড়ান, ল্যাবে নিয়ে মাইক্রোস্কোপ যন্ত্রের ভিতরে নিয়ে, এটা কিন্তু এমন না। একটা মিনিট ইয়া আসল ভাই, আপনি শেষ করেন, শেষ করে তারপরে জি জি না, এখানে যে বিষয়টা হইতেছে, আপনি যদি টাইমটাকে ব্রেক না করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি কখনোই এটা প্রমাণ করতে পারবেন না যে আপনি কোথা থেকে আসছেন এবং আপনার যে আসার উৎসটা কি। আবার এই যে আমি কিছু উদাহরণ দিই আপনাকে, যেমন মনে করেন আপনি এই যে আমরা বলতেছি যে বিজ্ঞান যেটা বলতেছে, হ্যাঁ, এটা বিজ্ঞান একটা দাবি, কিন্তু বিজ্ঞান এটা কিন্তু কখনো এইভাবে এক্সপেরিমেন্ট করে প্রমাণ করতে পারবে না যেটা এক পয়েন্টে ছিল। কিন্তু তারা কি হিসেবে বলতেছে এক পয়েন্টে ছিল, মানে একটা জায়গা থেকে এটা বিগ ব্যাংটা হইছে, কেন হইছে, তারা এখন দেখতেছে, অবজার্ভ করতেছে কোনটা, বর্তমান সিচুয়েশনটা। বর্তমান সিচুয়েশনে তারা কি করতেছে, দেখতেছে একটা জিনিস একটা থেকে দূরে সরে যাচ্ছে। যখন কোনো কিছু এক্সপ্লোর হয়, তখন এখানে আবার তারা লজিক আনতেছে। যখন কোনো কিছু এক্সপ্লোর হইলে সেটা কি হয়, আমরা একটা বোম যদি আপনি এক্সপ্লোর করেন, সেটা কি হয়, একটা থেকে একটা দূরে সরতে থাকে সময়ের সাপেক্ষে। হ্যাঁ, তো আপনার যদি ওই লজিকের উপরে আবার তারা কি বলতেছে কি, এই হ্যাঁ না, সবকিছু এক সময় একটার সাথে ছিল, পরে সেটা বিগ ব্যাং এর মাধ্যমে এখন এক্সপ্লোর করতেছে। তো এই এক্সপ্লোরের উপর ভিত্তি করে তারা একটা লজিক দাঁড় করাইতেছে যে বিগ ব্যাং হয়েছিল। হুম, তো এইভাবে যদি আপনি যদি বলেন যে না, আমাদের উৎস কি, আমরা যখন আসছি। এসএফ আলী ভাই, এই যে সিএমবি যেটা বলতেছে, এটা কি লজিক যেটা এক্সপেরিমেন্ট করছে সিএমবিটা? সিএমবিটা কি একটু বুঝাই দেন। সিএমবিটা লজিক, আমাদের ইউনিভার্সের যে এক্সপেনশন, এই ব্যাপারটা নিশ্চিত করছে, যে সিঙ্গুলারিটি থেকে আসতে এটা নিশ্চিত করার ক্ষেত্রে যে সিএমবিটা এক্সপেরিমেন্ট করে যে তথ্য বের করছে পরীক্ষিতভাবে, এটা কি লজিক? না, আপনার, আমি কোনটা বলছি, লজিক বলছি ওইটা যে তারা একটা উপরে একটা জিনিসের উপর ভিত্তি করছে যে এক্সপ্যান্ড হইতেছে, এটা তারা অবজার্ভ করছে। অবজার্ভ করে যখন দেখছে যে এটা এক্সপ্যান্ড হইতেছে, তখন সেটার উপর একটা লজিক দাঁড় করাইছে। এই লজিকটা হচ্ছে যে না, আমরা একসময় একটা বিন্দু, একটা জায়গায় ছিলাম, সেখান থেকে আমরা আস্তে এখন এক্সপ্যান্ড করতেছি। এবং এই এক্সপ্যান্ডটা কেন করতেছি, কারণ আমরা যদি বিগ ব্যাং না হইতো তাহলে আমরা এক্সপ্যান্ড করতাম না। এটা লজিক। হ্যাঁ এসএফ আলী ভাই, কিন্তু আপনি অবজারভেশন অস্বীকার করছে না,
জি লজিককে অস্বীকার করতেছে না, এই ফিলোসফিকে অস্বীকার করতেছে না, ঠিক আছে, কিন্তু তাদের ফাইনাল হচ্ছে যাই বলতেছেন ফাইনাল স্টেজে আপনি নিয়ে যান, পরীক্ষিত তথ্যের মাধ্যমে তাকে 100% ইউনিভার্সাল তথ্য দেন, আচ্ছা, তাইলে তো তাদের আবার সমস্যা শেষ। দেখেন, দিদি ভাই, আচ্ছা না দিদি ভাই, তো হয়তো তাদের আসলে জাহিদ ভাই, আমি একটু এটা একটু দরকার এক্সপ্লেন হয়। করি জাহিদ ভাই। আলী ভাই, ভাই ভাই আলী একটু ভাই, কসমোলজিরও দরকার হয়, quantum mechanics দরকার হয় না, এখনো তাদের সীমাবদ্ধতা হলে থাকে না, যেভাবে পরীক্ষিত ভাবে। আচ্ছা আচ্ছা দেখেন থ্রিডি ভাই, আপনি দাবি করছেন যে ল্যাবে পরীক্ষা করা, এই যে সিএমবিটা, ঠিক আছে, কসমিক মাইক্রোওয়েভ যেটা আছে, যেটা করেছে আর কি, তো সেখানে আপনার এটা তো একটা এক্সপেরিমেন্ট হয়ে গেছে, তাই না? তাহলে এক্সপেরিমেন্ট করে নিশ্চিত হয়েছে যে ইউনিভার্সাল একটা স্টার্ট হয়েছে। এই সিএমবিটার আগে নাস্তিকেরা কিন্তু প্রচুর দাবি করতো যে মহাবিশ্ব ইটারনাল। এখন এই সিএমবি যখন এক্সপেরিমেন্টটা হয়ে গেল, এখন যে কোনো জিনিসের এক্সপেরিমেন্ট হওয়ার জন্য আপনার কিছু মডেল থাকে, ইনফারেন্স থাকে, এই দুইটা টুলস ব্যবহার করে, এবং এই মডেলের পিছনে থাকে লজিক এবং ফিলোসফি। এরপরে আসে এরপরে অবজারভেশন যেগুলো আসে, তারপরে কনক্লুশনে আসে, তারপরে এর ভিতরে একটা হাইপোথিসিস থাকে, তারপরে এক্সপেরিমেন্ট হয়, এক্সপেরিমেন্ট হওয়ার পর সিদ্ধান্ত আসে। যখন সিএমবিটা আসলো তখন আমাদেরকে বুঝালো, আমরা তখন বুঝতে পারলাম যে আমাদের ইউনিভার্সের একটা স্টার্টিং পয়েন্ট আছে, শুরু আছে, একটা উৎস আছে, এবং যার কারণে 3.8 বিলিয়ন ইয়ার্স এর পরে আমরা এক্সিস্ট করছি, এই ইউনিভার্সটা তৈরি হচ্ছে, আমি আপনি এখানে কথা বলছি। যদি এখানে আবার আরেকটা আমরা লজিক যেটা দিচ্ছি, যেখানে হলো গা, যদি এটা ইনফিনিট নাম্বারস অফ, যদি এরকম টেম্পোরাল কস্ট যদি এরকম থাকতো বা ইভেন্ট থাকতো, টেম্পোরাল ইভেন্ট যদি থাকতো, যে আপনাকে গ্লাসের উদাহরণ দিয়ে বললাম যে গ্লাস পরিষ্কার করে আপনাকে এই স্ট্রিমে যুক্ত হতে হবে, তাহলে কখনোই আমরা আবার এক্সিস্ট করতাম না। তাহলে আমরা উৎসটা জাহিদ পেয়ে ভাই, গেলাম, আমাদের অস্তিত্ব পেয়ে গেলাম। আপনি এখন বলছেন যে জি বিজ্ঞান এখন জাহিদ ভাই, চলেন জাহিদ ভাই, হ্যাঁ, বুঝতে পারছি যে এখন একটু চলেন যে এটা পরীক্ষিত ভাবে ভাই আপনি একটা জায়গায় লুক করছেন ভাই, একটা জায়গায় আপনি ধরতে পারছেন না যে জিনিসটা হলো গা, আপনি জানতে চাচ্ছেন। আমরা বলতেছি আমাদের অস্তিত্বের বিষয়টা, অস্তিত্বের বিষয় আমরা, এই যে সিএমবি আসলো, বিজি বিজিভি থিওরেমটা যেটা আসলো, এটা তো এখন আপনার আপনার কি বলে, এই যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন যেটা আছে, ভ্যাকুয়াম, এগুলোও তো সে রিফিউট করে দিচ্ছে, এন্ট্রপি রিফিউট হয়ে যাচ্ছে এখানে। তো এগুলো তো আপনার মডেল, ইনফারেন্স, এবং সিএমপিটা তো পরীক্ষিত, যে সে বলেই দিচ্ছে যে এই 3.8 বিলিয়ন ইয়ার্স আগে একটা পয়েন্টে ছিল, স্টার্ট হয়েছে, এখান থেকে আমাদের উৎপত্তি হয়েছে এবং আমরা এক্সিস্ট করছি। তো ভাই আপনি কেন এখানে আপনি বারবার একই কথা বলছেন, আপনি যেখানে আপনার বিজ্ঞানী বলে দিচ্ছে যে আমাদের উপস্থিতিটা বিজ্ঞান জানিয়ে দিচ্ছে, যেখানে তো আমাদের, জি, এটা তো আমাদের ইউনিভার্সের অস্তিত্বের কথা, ঠিক না? ইউনিভার্সের যে আগের অবস্থা, ওই যে কোয়ান্টাম ভ্যাকুয়াম, ওইখানে যে ছিল আমাদের ইউনিভার্সের যে ওই সিঙ্গুলারিটিটা যে প্রস্তুত হয়েছে, কি কি উপাদান দ্বারা তৈরি হয়েছে, ঠিক না? সেগুলো স্ট্রিং থিওরিটা আসলে কমপ্লিট হবে, থিওরি অফ এভরিথিং আসলে কমপ্লিট হবে, যেটা আর কি বলছে। তো এখন এইটা একটা পরীক্ষিত ব্যাপার তো থাকতে হবে, পরীক্ষার ব্যাপার। সেই পরীক্ষাটা আমরা করব কিভাবে? এখন যেটা আপনি যদি এখানে ফিলোসফি দিয়ে সহযোগিতা করতে পারেন কিংবা লজিক দিয়ে সহযোগিতা করতে করেন, অসুবিধা নাই, আমরা রাজি, কিন্তু আপনি পরীক্ষার ব্যবস্থা রেডি ভাই, আপনি যেটা বলতেছেন না, স্ট্রিং থিওরি, অনেক থিওরি আসবে, অনেক মডেল আসবে ভাই, অনেক আপনার চলে আসবে, হ্যাঁ। তো এগুলো মডেল নিয়ে কাজ করলেও কথা অনেক ভাই করে লাভ নাই। আমরা এক কথায় এই এটা পরীক্ষা কিভাবে করা যায় সেই জায়গায় নিয়ে যাওয়া যাবে কিনা সেটা একটু যদি সহযোগিতা করেন। ভাই আপনাকে কে নিষেধ করছে? আপনাকে পরীক্ষা, আপনাকে বলতেছি আপনি অনেক থিওরি আসবে, মডেল আসবে ভাই, হ্যাঁ। তো আপনার এই মডেল, আমাদের অনেক কিছুই আসবে, আপনার প্যারালাল ইউনিভার্স আসবে, এই যে প্যারালাল ইউনিভার্সটাও আপনার কিন্তু
বিজেপি থিওরি দিয়ে এটাকে জাহিদ ভাই থিওরেম আমাদের দিয়ে হবে জাহিদ ভাই, আজকে অনেক রাত হয়ে যাবে, কিন্তু আপনাদের কাছে আমি যেটা চাচ্ছি, আপনারা যে বলছেন আমরা সৃষ্টি, এই ব্যাপারটা একটা পরীক্ষার ব্যাপার করে দেন, যে আমরা যেন আমাদের আর কসমোলজি আর কোয়ান্টাম মেকানিক্স এর আর সামনে আগানোর দরকার না হয়, এইটা একটু ব্যবস্থা করে দেন। আচ্ছা, এভাবে সবকিছু না জাহিদ ভাই, একটা জিনিস, সবকিছু না, এখানে বিষয়টা হচ্ছে কি যে সবকিছু আপনি পরীক্ষা করতে পারবেন না, তো আপনি আপনার অস্তিত্ব পরীক্ষা করে প্রমাণ করতে পারবেন? আপনি বাদ দেন আমরা কিভাবে আসছি, আপনার যে অস্তিত্ব এটা বিজ্ঞানের মাধ্যমে এক্সপেরিমেন্ট করে প্রমাণ করে দেখাইতে পারবেন? আচ্ছা আচ্ছা, ওদিকে পরে আসতেছি। ইউনিভার্স যে অস্তিত্বে আসছে সেটা যে না একটা না, বিন্দু থেকে আসছে এবং ওদিকে সেটা কেন পরে CMB আসবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইন্টারফেয়ার করার জন্য দুঃখিত। 3D ULR আপনাকে তো যৌক্তিক প্রশ্ন করা হয়েছে। দেখুন না, আপনার তো আত্মা আছে, এটা আপনি বিশ্বাস করেন, তাই না? না, আত্মা বলতে তো এখনো কোনো এরকম বিশ্বাসের ব্যাপার তো কিছু না, আমার তো অর্গানিক মেকানিজম। আচ্ছা, অর্গানিক মেকানিজমের পিছনে আসলে কোনো পাওয়ার তো কাজ করে, তাই না? মানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই পাওয়ার কাজগুলো করতেছে। হলো যে বিক্রিয়ার রাসায়নিক কারণেই বিক্রিয়া, হোক, যে একটা বিক্রিয়ার সেকেন্ড, কারণেই হোক, না না, যে বিক্রিয়ার কারণে ও কাজ তো করতেছে, এখন এখন দেখা যাচ্ছে আপনি মারা গেলেও তো এই অর্গান গুলা কাজ করে, দেখা যায় কোনো কিছু আপনার 2 মিনিট সচল থাকে, কোনো কিছু আপনার 3 মিনিট সচল থাকে, কোনো কিছু 1 ঘন্টা থাকে, কোনো কিছু আবার অনেক সময় থাকে। তো এইটার আসলে সচল থাকার পরেও, বিক্রিয়া প্রসেস থাকার পরেও আপনাকে কেন নিঃস্ব বলা হয়? আপনি কেন চলাচল ইউসুফ করতে আলী ভাই, পারেন না? আমার বিষয়টা ছিল, ইউসুফ আলী ভাই আমার বিষয়টা ছিল কোথায়, উৎপত্তিগত গাঠনিক ভিত্তিতে আমাদের যে অস্তিত্ব সেটার ব্যাপারে যে একটা পরীক্ষিত তথ্য সেখানে ছিল, আমাকে অন্যদিকে নেওয়ার অবশ্যই। দরকার নাই ভাই। না না, এটা অন্যদিকে না, এটা কেন রিলেটেড আমি সেটা বলে দেই, এটা কেন রিলেটেড আমি বলে দেই। আপনি যদি আপনার নিজের অস্তিত্ব প্রমাণ করতে না পারেন, তাহলে আপনাদের উৎপত্তির যে অস্তিত্ব এদিকে আপনি যাইতে পারবেন না। আগে আপনাকে নিজের অস্তিত্ব প্রমাণ করতে হবে যে আপনি নিজে অস্তিত্বে আছেন, তারপরে আপনার ওই অস্তিত্বের উৎস কি সেটা আপনি প্রমাণ করতে আলী পারবেন। ভাই, আলী ভাই, এটা হচ্ছে রিলেটেড, এই জন্য আমি কোশ্চেনটা আনলাম। ভাই 3D ভাই, আলী ভাইয়ের কথাই যাই, না না, আমাদের যে কোয়ার্ক, আরে দেখেন, আপনার কথাটা একটু শুনেন 3D ভাই, আপনি আবার লুপ করছেন ভাই। ভাই আমরা এখানে উৎসটা পেয়ে গেছি ভাই, আমরা উৎস পেয়ে গেছি, ইউনিভার্স এক্সিস্ট করছে, ইউনিভার্সের উৎপত্তি পেয়ে গেছি, সিএমবিআর চলে এসেছে, আমাদেরকে জানিয়ে দিয়েছে সায়েন্স অলরেডি, এইভাবে করে আমরা এক্সিস্ট করছি। যত মানে সিএমবি আর যখন এই এক্সপেরিমেন্টটা না আসার আগে পর্যন্ত কিন্তু অনেক নাস্তিকরা এটা বলতো যে ভাই মহাবিশ্ব ভাই এমনি এমনি হয়ে গেছে, এটা ইটারনাল ভাই, এমনি এমনি সবকিছু। হ্যাঁ, এখন ভাই এটা বলতে পারে না ওরা, ঠিক আছে? তো উৎপত্তি আমরা পেয়ে গেছি, আপনি বারবার ওই একই কথার ভিতরে লুপ। আপনি এখন আপনার যেটা বলছেন, আপনি যে ভাই স্ট্রিং থিওরি, তো আমরা এটা তো না না, আপনি এক মিনিট, একটা কথা ভাই, আপনি একটু একটু বলেন, আপনি স্ট্রিং থিওরি নিয়ে আসছেন, আমরা হ্যাঁ ভাই, আপনি স্ট্রিং থিওরি নিয়ে আসছেন না ভাই, স্ট্রিং থিওরি নিয়ে আসেন না, স্ট্রিং থিওরি পরীক্ষা করো, সমস্যা নাই তো। আমরা কি আচ্ছা, বলতেছি কি ভাই string theory পরীক্ষা বন্ধ করো? আমরা কি এরকম মিছিল মিটিং করছি না তো ভাই? আপনার যে আমাদের আমরা যেটা আছে, ওই ওখান থেকে এটাই আমাদের উৎস, ওই উৎসটা কিভাবে আসলো আমি সেটা জানতে চাই। তো ভাই আপনার তার পিছনে পরীক্ষিত ফলাফল কি সেটা আমি ভাই, সিএমবিটা কি বলছে ভাই? কসমোলজি জানতে চাই। সিএমবিটা কি বলছে ভাই? আমরা যে আসি অস্তিত্বে, ইউনিভার্স সিঙ্গুলারিটি থেকে আসছে, সেই সিঙ্গুলারিটিটা কিভাবে আসলো এবং তার পিছনে কজটা কি সেটার পরীক্ষিত একটা তথ্য চাই, আমি সেটা জানতে চাইতেছি ভাই। তো ওই যে আপনার সিএমবি, আচ্ছা জায়েদ ভাই, জায়েদ ভাই আপনাকে বলি, সেটা হচ্ছে একটু একটু দাঁড়ান, একটু ভাই, একটু প্লিজ। জায়েদ ভাই, এই ব্যক্তি হচ্ছে অনেকদিন থেকে এই একই প্রশ্ন করে আসে, এবং হচ্ছে আমি ওনাকে চিনি। এই একই প্রশ্ন আমার মনে হয় আলামিন ভাই আপনি শুনছেন না? এই কিন্তু একই প্রশ্ন আমি 3 বছর যাবত চিনি, 3 বছর পর্যন্ত চিনি আমি 3D ভাই। তো ওই স্ট্রিং থিওরি, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন কিংবা দেখা যাচ্ছে এটার থেকে উনি কখনো বের হতে পারেননি। উনি শুধু চান কেউ আমাকে পরীক্ষা করে দেখায় দিক। আচ্ছা, আপনার এই আমরা অনেক আগে আপনাকে বলেছি 3D and UR ভাই, আপনি আপনার দাদার অস্তিত্ব কি প্রমাণ করতে পারবেন যে আপনার দাদা ছিল? ভাই অত দূরে যাওয়া লাগবে না ভাই, ওরা নিজের অস্তিত্ব প্রমাণ করতে পারলেই হবে। হ্যাঁ, আপনি দূরে যাওয়া লাগবে না, আপনি কি করবেন? অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলবেন যে এই যে আমার অভিজ্ঞতা আছে, যেহেতু আমার মা আছে,
আমার বাবা আছে সেজন্য আমার দাদা থাকা বাঞ্ছনীয়, আমার দাদা আছে তাই আমার দাদার দাদা থাকা বাঞ্ছনীয়। তো এভাবেই তো আপনার আপনার এটা পরীক্ষিত হয়ে যায় ভাই। কিন্তু আপনি চাচ্ছেন কেউ ওই কাঁচের একটা গ্লাসে নিয়ে এসে কিছু রাসায়নিক মিশিয়ে পরীক্ষা করায় দিক, পরীক্ষা করে বের করে দিক যে আসলে এটা আমাদের অস্তিত্ব নাকি? এটা কি কখন হতে পারে? এটা কি মানে একটা অমানবিক এবং অবৈজ্ঞানিক একটা যে আশা, এটা কি জি। এটা এটা কি আপনার মনে হচ্ছে না? রাহেন ভাই আমি আপনার কথাটা বলি। হ্যাঁ, আমার প্রথমত অস্তিত্বের বিষয়ে যেহেতু দাবি করলেন, অস্তিত্ব যতটুকু পর্যন্ত আলামিন বাইরে দিয়ে যেখান থেকে শুরু করছিল ওখান থেকে কোয়ার্ট ছিল, তো কোয়ার্ট আমার যে অস্তিত্বের উপাদান, সে উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, এরকম মোট করে 26টি উপাদান আছে আমার গাঠনিক উপাদানটা। তো ওগুলো এই এক 26টি জায়গায় করলো উপাদানের কে? মাধ্যমে আজকে এক আমি জায়গায় করলো কে? এক জায়গায় করলো কে এগুলো? হ্যাঁ, এক জায়গায় ওই করলো কে? কষ্টেই তো আপনি আমি নির্দিষ্ট খুঁজতেছি। পরিমাণে আপনি যে কথা বলতে পারছেন এগুলো সব তো এমনি এমনি হয়ে যায় নাই। আপনি এমনি এমনি তো আপনার সত্তা পেয়ে যান নাই। পরীক্ষিত তথ্য, আমি এই পরীক্ষিত তথ্য খুঁজতেছি তো, এটা তো পরীক্ষিত আপনাকে বিষয়টাই কি খুঁজতেছি ভাই। আপনাকে কেউ কেউ ক্লাসে ভর্তি করছিল? ওই যে না। যারে কে কেউ ভর্তি করে আপনাকে কি পরীক্ষিত রাসায়নিক তথ্য দিয়ে তো কেউ কি করছে? 3D ভাই নিজেই। ভাই পরীক্ষিত যে তথ্য চাচ্ছেন সেটা তো 3D ভাই নিজেই। না, না, আপনারা দেখেন সুন্দর আপনারা কথা বলছেন, উনি হয়তো বুঝবেন না। যেখানে বিজ্ঞানী ওনাকে জানায় দিচ্ছে মহাবিশ্বের উৎপত্তি হয়ে গেল, আমাদের এই যে এক্সিস্টেন্সে চলে আসলো, আমরা সবাই চলে আসলাম, এখানে আমাদের পেয়ে গেলাম আর কি। এখন 3D ভাই কিভাবে আমাদের এখানে এক্সিস্ট করছে এটাও আমি কিছুটা লজিক্যালি দেখিয়েছি। এখন ধরেন 3D ভাইয়ের আমি পিতামাতা, আমাকে দাঁড়ান, নিলেন এই যে কোথায়? 3D ভাই একটু আপনাকে মিউট করেন ভাই, আপনাকে ভাই আপনি একটু চুপ করে শোনেন। হ্যাঁ, আলামিন ভাই, রায়হান ভাই, সবাই যারা আছেন সবাই শোনেন। এখন এই 3D ভাইয়ের পিতামাতা আছে বলে 3D ভাইয়ের আমরা অস্তিত্ব পেয়ে গেলাম, 3D ভাই আছে, ঠিক কিনা? এখন দেখা গেল যে 3D ভাইয়ের পিতামাতা কখনোই দেখা করে না একে অপরজনের সাথে, তাহলে 3D ভাই তো এখানে আসতো না। এখন ঘটনা হলো 3D ভাইয়ের পিতামাতা কেনই দেখা হইলো, আর কেনই বা ওনাদের সাথে এই যে ঘটনাবলী যেটা আপনি বুঝাইতে চাচ্ছিলেন কে একসাথে করলো, তাই না? এই যে একসাথে হলো এবং হওয়ার পরে এই যে 3D ভাইয়ের জন্ম যে হয়ে গেল এখানে, তাই না? তো এটা আমাদের তো মানে এইখানে রকেট সায়েন্টিস্ট তো হওয়া লাগবে না, আমরা জলযন্ত্র দেখছি। যদি 3D ভাই যদি এখানে এই প্রক্রিয়া আসছে উনার পিতামাতার মাধ্যমে, উনার পিতামাতার সাথে যদি কখনোই সম্পর্ক না হতো বা কখনোই দেখা হতো না, তাহলে 3D ভাই কিন্তু কখনোই এখানে আসতো না। তো 3D ভাইয়ের পিতামাতাকে একত্রিত করা হয়েছে, বিবাহ দেওয়া হয়েছে বা যেটাই হোক, এখন যদি বিভিন্ন মডেলে বিভিন্ন টাইপের হয়, হ্যাঁ, এই যে ইসলামিক ওইতে আমি বললাম বিবাহ, তো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াতে তারপর 3D ভাইয়ের জন্ম হয়ে গেছে এবং 3D ভাই এখন একটু মোটা তাজা হয়ে এই লাইভ স্ট্রিমে যুক্ত হয়েছেন, জ্ঞান বুদ্ধি হয়েছে, এখানে যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলছেন। কখনো যদি ওনার পিতামাতার সাথে একে অপরের সাথে দেখা হতো না, কখনো ওনাদের ভিতরে মিলন ঘটতো না, তাহলে 3D ভাইয়ের তো জন্ম হতো না। তো 3D ভাই নিজেই এখানে উপস্থিত হয়ে আমাদেরকে প্রমাণ করছেন যে উনি এইভাবে আসছেন, আমাদের এখানে নিকটে আসছেন। এখন 3D ভাই এই আর্গুমেন্টটাকে একটা আপনি রিফিউট করেন, এখানে আপনার পরীক্ষা নিরীক্ষার কোনো বিষয় ভাই না। আপনার আর্গুমেন্ট আমি রিফিউট করব, আমার আর্গুমেন্ট আমি রিফিউট করব। আপনি যেগুলো আচ্ছা, আচ্ছা, বলতেছেন বলেন ভাই। এগুলো হচ্ছে সব তার মানে এগুলো হচ্ছে তার শরীরের অংশ বিশেষ। হ্যাঁ, আমরা কিন্তু বলি তার শরীরের অংশ বিশেষ, তো তার অস্তিত্বটা কিন্তু আপনি প্রমাণ করতে পারলেন না ভাই। সরি জায়েদ ভাই, আমি চাইতেছি 3D এই ভাই এই তার দেখেন তার অস্তিত্বটা প্রমাণ অস্তিত্বটা, করুক এই যে এক্সপেরিমেন্টের তার মাধ্যমে। অস্তিত্বটা, এই দেখেন আনমিউট ল্যাবে করছে এখন এক্সপেরিমেন্টের মাধ্যমে তার শব্দ অংশ করছে। বিশেষের না, তার অংশ বিশেষের না, তার নিজের দেখেন অস্তিত্ব আলী ভাই, অংশ বিশেষের না। এই যে আনমিউট হয়েছে 3D ভাইয়ের, এখন শব্দ শুনলে ওনার উপস্থিতি আমরা বুঝতে পারবো। এখানে আমরা দেখতে এখন মিউট করে ফেলছে। হ্যাঁ, উনি শব্দ করলেই বুঝবো যে উনি অস্তিত্বে আছেন, আর উনি আওয়াজ না করলে আমরা আরে জি। ভাই, এটা তো এই দেখেন, এটা তো একটা এই রাসায়নিক বিক্রিয়া ভাই। যে 3D ভাই অস্তিত্বে চলে জায়েদ আসছে, ভাই, দেখেন। আচ্ছা জায়েদ ভাই, এটা তো আপনি রাসায়নিক বুঝবেন, ঠিক বিক্রিয়া আছে, হইতেছে। আপনি বুঝছেন। জি, আপনার ব্যাপারটা অনেক হাই কোয়ালিটি, আপনি অনেক হাইপারবলের কথা বলেন, ঠিক আছে, অসুবিধা নেই।